ক্ষমতা থাকে লড়ুন, আমিও লড়বো। কিন্তু তারা কিন্তু জানেন না তারা আগুন নিয়ে খেলছেন। গত পরশু ভারতবর্ষের সংসদে যে রিপোর্ট পেশ হয়েছে, যেটা শশী থারুরের নেতৃত্বে, এবং সেই রিপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বসম্মতিক্রমে যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে আজকের বাংলাদেশ ভারতের জন্য একটা সিকিউরিটি চ্যালেঞ্জ, ৭১-এর মতো। ফলে এই বিষয়ে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যৎ কোন দিকে এগুচ্ছে। ১৯৭১-এর আগে এই ধরনের পার্লামেন্টে আলোচনা হয়েছে, আবার সেই ১-২০২৫-এর পার্লামেন্টে একই আলোচনা হচ্ছে। ফলে আমি জানি না, আমি মনে করছি, অনুমান করছি, হয়তো বাংলাদেশকে আবার সঠিক পথে নিয়ে সঠিক নেতৃত্বের হাতে তুলে দেওয়ার জন্য নিশ্চয়ই ভারত কোন একটা ইতিবাচক পদক্ষেপে নেওয়ার কথা ভাবছে। এবং আমার ধারণা যে এটা আর একটা বোধহয় নির্ণায়ক কোন একটা সম্ভবত ভারত সরকারকেও নির্ণায়ক কোন একটা সিদ্ধান্ত নিতে হতে পারে, যেটা তারা বুঝছেন না। উন্মাদ কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তারা উন্মাদনা করছেন। এই মুহূর্তে যে পরিবেশ বা পরিস্থিতি, তাতে বাংলাদেশ আরো গভীরতর সংকটের মধ্যে পড়েছে। বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশ, এই বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্ন। যে বাংলাদেশ পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল, আজকে সেই রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজ যারা আমি ঢাকার রাজপথে দেখতে পাচ্ছি বা ঢাকার ক্ষমতায় যারা আছেন, তারা কিন্তু সেই বাংলাদেশকে চাইছেন না। এটা ঘটনা প্রমাণিত হয়ে গেছে। আজকে বাংলাদেশ এবং ভারতের সমস্ত সংবাদপত্রে আজকেও যা প্রবন্ধ লেখা হয়েছে বা আজকে যে সংবাদ সম্পাদকীয় লেখা হয়েছে, তাতে বলা হয়েছে বাংলাদেশ আবার জঙ্গিদের হাতে চলে গিয়েছে। তো নির্বাচন হবে কি হবে না এরকম একটা বিষয় যখন চলছে, তার আগে থেকে আমরা দেখছি ভারত বিদ্বেষটা অনেক বেশি বেড়েছে। ভারতীয় দূতাবাসের আক্রমণ এবং এগুলো সবই পূর্ব ঘোষিত, হুট করে নয়। এবং ভারতকে উস্কানি দেয়া হচ্ছে, ভারতকে বারবার পায়ে পাড়া দেয়া হচ্ছে। এবং আগে পাড়া মহল্লে একটা ঝগড়াঝাটি হতো, ওই ঘাড়ের মধ্যে এসে ধাক্কা দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। তো তারপরে ওই যে যাকে মারতে চাইতো তাকে, তার উপরে আসলে মবটা তৈরি হতো। তো ভারতকে কি আসলে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মব করে পিটিয়ে মারা সম্ভব? তাদেরকে ওই ভালুকায় কি বলে এইভাবে মানুষকে পিটিয়ে পিটিয়ে, বাংলাদেশের মানুষকে, তারা কি ভাবছে যে এমন করে সেভেন সিস্টার দখল হয়ে যাবে এবং উস্কানি দিয়ে একদিন তারা ঝাঁপিয়ে পড়বে? মানে কি হচ্ছেটা কি? এগুলো প্ররোচনা, সঠিকভাবেই বলেছেন, এগুলো প্ররোচনা দেওয়া হচ্ছে ভারত। তারা চান যে নির্বাচনটা যেন না হয় এবং ইউনূস যেন অনন্তকাল ক্ষমতায় থাকে। ফলে তারা এখন যখন দেখলেন ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে, কিন্তু নির্বাচন যাতে না হয়, না হলেই কিন্তু এই জামায়াত বা উগ্রপন্থী যারা এই সময় অ্যাকচুয়ালি ক্ষমতা এনজয় করছেন, তারা জানেন নির্বাচন হলে তারা কোথাও থাকবেন না। তারা যদি নাই থাকেন তাহলে এত কাণ্ড কেন হলো? সুতরাং সেই কারণেই তারা চাইছেন কোন একটা একটা অজুহাত তৈরি করে কোন একটা সিচুয়েশন এমন একটা তৈরি করা হোক, যাতে নির্বাচনটা বলবেন যে বাধ্য হয়ে ভারতের কারণে আমরা নির্বাচনটা প্রতিহত করলাম, আমরা পিছিয়ে দিলাম। এরা এটা জানেন যে এমন কাণ্ড করতে হবে যাতে ভারত বাধ্য হয় একটা কোনো ব্যবস্থা নিতে, পদক্ষেপ নিতে, এবং সেই পদক্ষেপের কারণে তারা তখন বলবে যে এখন নির্বাচনটা সম্ভব নয়। এর ফলে আজকে বাংলাদেশের মানুষের কাছে একটা কঠিন দায়িত্ব, তাদেরকে আবার একটা ১৯৭১-এর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এবারের ৭১-এর পরিস্থিতিটা ভিন্ন, কারণ নেতা নেতৃত্ব সকলেই প্রায় দেশের বাইরে। এই অবস্থায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, প্রথম কথা হচ্ছে তাদের উপলব্ধিটাই যথেষ্ট। তাদের উপলব্ধি করাটাই আমরা চাইবো, যে তারা অন্তত বুঝুন যে কোন বাংলাদেশকে তারা কার হাতে। ধরে নিলাম আমি যে আওয়ামী লীগ সরকারের শাসনে শেখ হাসিনার সময়ে অনেক ভুল ত্রুটি ছিল, তার জন্য তারা প্রতিবাদ করেছেন এবং ন্যায্য প্রতিবাদ করেছেন। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে সেই প্রতিবাদকে যারা ব্যবহার করেছে
তারা আজ যাই হোক, তারা বাংলাদেশের পক্ষের মানুষ নয়, তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন। একজন রিক্সা চালককে আজকে রয়ের এজেন্ট বলে মারধর করা হয়েছে, মানে ভাবাই যায় না। সে বেচারি কি বস্তু জানেই না, তাকে ভারতের গোয়েন্দা সংস্থা এজেন্ট বলে তাকে মারতে হবে। আমি ছবি দেখলাম। আচ্ছা, আর একটা ঘটনা হচ্ছে যে আমি যে ধরনের ঘটনা তার আগের দিন দেখলাম, একজন মানে হিন্দু, একজন মানে সাধারণ স্তরের মানুষকে, তাকে যেভাবে, তিনি পুলিশের আশ্রয় ছিলেন, তিনি বারবার বলছেন আমি এমন কোনো কথা ধর্মীয়, মানে কারো কোনো ধর্মের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি। তা সত্ত্বেও কিন্তু তাকে তুলে দেওয়া হলো, পুলিশ তুলে দিয়েছে উন্মাদ এবং ধর্মান্ধতা একদল মানুষের হাতে। এই ঘটনা কিন্তু মানে তালিবানরাও করেছে কিনা সন্দেহ। জীবন্ত পুড়িয়ে মারা, নৃশংস যে ঘটনা ঘটেছে, একদম। এই কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আমরা চিনি না। এই বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন। এই বাংলাদেশের পরিবর্তন ৭১ যেরকম সাধারণ মানুষ করেছিলেন, আমার ধারণা আরো একটা ৭১-এর প্রয়োজন এসে দাঁড়িয়েছে। যুদ্ধ, আবার নতুন যুদ্ধের প্রস্তুতির আগে আমরা দেখছি এই গত দুদিন আপনি যে ঘটনাগুলো বললেন, সারা বিশ্ব দেখেছে এবং দীর্ঘ সময় ধরে তারা এই কাণ্ডগুলো করেছে। একটা রাষ্ট্রের প্রধান সে বিষয়ে কোনো কথা বলেনি। সে তার প্রশাসনকে, পুলিশকে, সেনাবাহিনীকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে বলেনি। আরো একটা অদ্ভুত ব্যাপার, প্রথম আলো, ডেইলি স্টার কমপ্লেইন করেনি। তারাও কে তাদের বিল্ডিংটি ভাঙলো, কে আগুন দিল, তাদেরও কোনো অভিযোগনামা নেই। কারণ কি? কেন? এই যে আমরা দেখছি, আমরা টেলিভিশনে দেখছি কারাই উন্মত্ততা করেছে, তারা কেউ গ্রেফতার হয়নি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা খুব জোরালো ভাবে বলল যে আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরে আনো, মামলা না থাকলে মামলা দিয়ে দাও, না পারলে সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। তার মানে কি? হাদির মৃত্যু দিয়ে আসলে এই ঘটনাটা ঘটানো হয়েছে নিজেদের মব বাহিনীকে দিয়ে, এবং তাদেরকে অ্যারেস্ট করছে না। অ্যারেস্ট হচ্ছে, হত্যা হচ্ছে কিন্তু আবারও আওয়ামী লীগের নেতাকর্মী। তার মানে এই জঙ্গি সকল কিছুর প্রধানতম জনপৃষ্ঠপোষক ইউনূস। তাদেরকে তিনি পাহারা দিচ্ছেন, ইন্ডিমনিটি দিয়েছেন। তাহলে এই যে রাত বাংলাদেশটা আজকে তারা টেক ওভার করে আছে, তাহলে এই বাংলাদেশের মানুষ কি করবে? সবকিছু তাদের হাতে। একদমই। আপনি আপনি যা যা বললেন তার সঙ্গে তো কোনো দ্বিমত পোষণ করার কোনো জায়গাই নেই। প্রথম কথা হচ্ছে যে, প্রথম আলো, ডেইলি স্টার এই 1/11 সময় থেকে ইউনূসের সমর্থক, ইউনূসকে আনার জন্য তারা চেষ্টা করেছিল। আজকে তারাই আক্রান্ত, দুর্ভাগ্যজনক। তারা এতটাই ভীত যে তারা কোনো থানাতে এফআইআর পর্যন্ত করছেন না। আচ্ছা, অজানা আততায়ীর বিরুদ্ধেও করছেন না। মানে এটা দেখে একটা বিস্ময়কর অবস্থা। আজকে ভারতের প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং আশা করা হয়েছে যে মোহাম্মদ ইউনূস সরকার দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেবেন। একই সঙ্গে কিন্তু দাবি করা হয়েছে আরো যে প্রায় ১০০-র উপরে বেশি সাংবাদিক যাদেরকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করে বিনা বিচারে জেলে আটক রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দেবে। এই চিত্রগুলো কিন্তু বাকি বিশ্বের অনেকেই কিন্তু জানে না। এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। এবং এই আরো ঘটনা হচ্ছে যে কতগুলো জিনিস আমি দেখলাম এর মধ্যে ঘটেছে, সেটা হচ্ছে যে যারা একসময় ছাত্রলীগ করতো, এই অজুহাতে তাদেরকে ডিগ্রি বাতিল করে দেওয়া হয়েছে। তারা একসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, সেই প্রমাণ পর্যন্তকে লোপাট করে দেওয়া হয়েছে। এই ধরনের নৃশংসতা, মানে এ তো স্বৈরতান্ত্রিকতা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। আমি এটাই বলতে পারি যে এরা যদি এখনো সতর্ক হবেন না, হওয়া সম্ভব নয়। কারণ এরা প্র্যাকটিক্যালি সমস্তটাই জঙ্গিদের। এবং ইউনূস এবং যে ঘটনা, আপনি ভাবুন, তার যারা প্রবক্তা, তিনি তাকে যারা ছিলেন প্রধান, তিনি সরকারের দায়িত্ব নেই, সেই মাহফুজ আলম, মতিউর রহমান চৌধুরী,
তাদের জন্য তিনি কিন্তু কোনো নিন্দা করেননি, আক্রমণ। শেখ হাসিনার সময় তো এই ঘটনা ঘটেনি ভাই। শেখ হাসিনা তো প্রথম আলো এবং ডেইলি স্টারকে তো জ্বালিয়ে পুড়িয়ে দেননি। ইউনূস আছেন হামলাকারীদের পক্ষে, ইউনূস আছেন জঙ্গিদের পক্ষে, তিনি জঙ্গিদের নেতা, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। তিনিই নেতা। তিনি যে ভাষায় আজকে ওই হাদির জানাজার সভায় যে ভাষণ দিয়েছেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, সেটা নিয়ে কোনো বক্তব্য নয়, সেটা কোনো বিষয় না, কিন্তু তিনি যা বলেছেন সেই বিষয়টা চিন্তার বিষয়। যে যেভাবে তিনি একজন উগ্র মানে সন্ত্রাসবাদী আমি বলবো, সেই তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাকে যেভাবে তিনি সমর্থন করে, তিনি তার নেতা, এটা প্রকাশ্যে প্রমাণ করে দিয়েছেন। তিনি মাহফুজানা মতিউর রহমানের নেতা নন, এইটা তাদের বোঝা উচিত। ক্ষমতা থাকে লড়ুন, আমিও লড়বো, আমার মুখ বন্ধ করার চেষ্টা করুন, হিম্মত থাকে তো করে দেখান, কিন্তু আপনার মুখ আমি একদিন না একদিন বন্ধ করাবো। এই বাংলাদেশকে হতে দেবো না। যে বাংলাদেশ ছিল সোনার বাংলা, সেই সোনার বাংলায় ফিরে আসবে, এবং সেই বাংলায় আমি বলছি যে ভারতের পক্ষ থেকে একমাত্র আওয়ামী লীগ, সে হচ্ছে ভারতের আমাদের বন্ধু, আর কেউ বন্ধু নয়। এটা প্রমাণ হয়ে গেছে যে কেন ভারত একমাত্র আওয়ামী লীগকে সমর্থন করছে, এটা আজকের ঘটনাগুলো প্রমাণ করছে। বিকল্প চেষ্টা করে লাভ কি? বিকল্প চেষ্টা করে কোনো লাভ নেই। বিকল্প সবটাই হচ্ছে জঙ্গি, জঙ্গিদের মদত দিয়ে লাভ কি? কোনো লাভ নেই। এবং এটা অপেক্ষা করুন। এটা ভাবছে হয়তো যে ভারত এখন নরম, কিছু করছেন না, তাহলে দুর্বলতা ভাবছে, ভদ্রতাকে দুর্বলতা ভাবছে। ভাবুন, তাহলে সেই আনন্দে থাকুন, কিন্তু একদিন না একদিন এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে আছে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন, আরে আপনি বলেছিলেন ডিসেম্বরে কিছু একটা ঘটবে। ডিসেম্বরে ঘটা তো শুরু হলো, নিশ্চিত এর পরিণতি ইতিবাচক হবে, নিশ্চিত ভাবে আমি বলতে পারি। রোকেয়া, জি, আপনার কথা শুনে আমি সেই আগের অনুষ্ঠানে আপনি কি বলেছিলেন সেটা চিন্তা করছিলাম। আর বিজয় মাস আসলেই কারা যেন অস্থির হয়ে যায় এবং অস্থির হয়ে পুরো জাতিকে অস্থির বানিয়ে দেয়। তো তারা নিজেরা অনেক অস্থির হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষদেরকেও অস্থির করে ফেলেছে। তো মুক্তিযোদ্ধাদেরকে বেশি অস্থির করলে কি হবে? আবার মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে ফিরে যাবে, তাই না? মানুষের জীবন তো মানুষ তো অমর না, আমরা তো মরবই। কাজেই আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। এবং আপনি যে সাহসের সাথে কথা বললেন, আমরা আমাদের যারা দর্শক তারাও নিশ্চয়ই এই সাহস থেকে সাহসী হয়ে উঠবে, অনুপ্রেরণা গ্রহণ করবে। আসলে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হুমকি দিয়ে হামলা মামলা করে ওরা আসলে ওদের সাহস বেড়ে গেছে। ওরা জানে যে কাউকে হুমকি দেওয়া সহজ, হত্যা করা সহজ। নিজেরাই ভিডিও করে সেটা আপলোড করছে, আর ইউনূস সাহেব সেটা দেখছেন। আমার ধারণা উনি অ্যাডভাইসও করছেন, এভাবে মেরো না, 4টা কোপ মাথায় দিও বা হাতে দিও। আমি জানি না, আমার মনে হয় তা না হলে এত ভিডিও কেন করে, যেটা সহ্য করা যায় না। তো যে কথাটা শেষের দিকে বলতে চাই আপনাকে, যে প্রশ্নটা করতে চাই আরেকবার, 71 সালে 19,000 ভারতীয় সৈন্য আমাদের বাংলায় কিন্তু তারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। ভারতের সহায়তায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং বঙ্গবন্ধু কন্যাকে এর আগেও 75 সালের পরবর্তী সময় ভারত সসম্মানে আশ্রয় দিয়েছেন, নিজেদের কন্যার মতো করে ভালোবেসে সেখানে রেখেছেন। এবারও কিন্তু সসম্মানে সেখানে মানে নিজের বাড়ির কন্যার মতো করে রেখেছে। এবং আপনি যে কথাটি বললেন আওয়ামী লীগই একমাত্র বন্ধু, সেটি আদর্শের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে মানে একদম পরীক্ষিত বন্ধু। আজকে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে কখনো শত্রু মনে করি না। আমাদের মানুষে মানুষে ভাষাভাষী আমরা কিন্তু পরস্পর বন্ধু, আপনজন। কিন্তু এই যে একটা গোষ্ঠী বারবার তারা ভারত বিদ্বেষী করছে, এই সংখ্যায় এরা কিন্তু খুব বেশি নয়। বিদেশি মদতে তারা আজকে যে ফ্রাঙ্কেস্টাইনের দানব হয়ে উঠেছে, সেই দানবের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের সকলকেই কিন্তু একসাথে লড়াইটা করতে হবে। এখন আর একক লড়াইয়ের সে সুযোগ কিন্তু নেই দাদা। না, একক লড়াই তো 71-ও ছিল না,
ফলে সেই লড়াইটাই তো আবার আসবে, সেই লড়াইটাই তো আবার একসাথে করতে হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই। এবং আজকে যে পার্লামেন্টে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে ৭১-এর মতো ভারতের কাছে আজকে বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইটা একটা চমৎকার ব্যাপার যে ভারতে অন্তত বাংলাদেশ সম্পর্কে একটা সর্বসম্মতি আছে। সেই সর্বসম্মতিটা হলো সেখানে একটা প্রগতিশীল সরকার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। সেই ব্যাপারে ভারতের কোনো দ্বিধা নেই, ভারতের কোনো দ্বিধা নেই। সময় সুযোগ অপেক্ষা একটা নির্দিষ্ট, সেগুলো তো কতগুলো নির্দিষ্ট স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তগুলো সবসময় টেলিভিশনে আলোচনার মাধ্যমে আসে, একদমই একদমই না। গোপনীয় সিদ্ধান্ত। জি।